আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একাধিক এমপির দেয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে, খবর দ্য গার্ডিয়ানের। এরপর জানাবো, ২ লক্ষ কোটি টাকা হাতিয়েছে এস আলম গ্রুপ। মোহাম্মদ সাইফুল আলম ওরফে মাসুদ বাংলাদেশে এস আলম নামে পরিচিত। ব্যাংক খাতে তার দাপট ছিল পাহাড়তুল্য। এই দাপটের তিনি প্রায় ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান একেবারে খালি করে দিয়ে গেছেন। ২,২৫,০০০ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছেন। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ১৮ কোটি মানুষের বার্ষিক বাজেটের ৪ ভাগের ১ ভাগ পাওয়া যেত। অর্থাৎ বাংলাদেশের সমস্ত মানুষ যদি এক বছর কোনো কাজ নাও করে তারপর এই টাকায় সারা বছর তারা বসে খেতে পারত। এত বিপুল সংখ্যক টাকা হাতিয়ে নিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ এই এস আলম গ্রুপ। এরপর জানাবো, ভারত থেকে অনুপ্রবেশকালে এক সুদানি নারী আটক। ভারতের সীমান্ত এলাকা দিয়ে ফেনীতে অনুপ্রবেশের সময় সুদানের এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিচ কালিকাকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জানাবো, দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে রিজভি। পার্শ্ববর্তী দেশ ভারত ফ্যাসিবাদের সেফ হোম, আর দিল্লি যেন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এদিকে স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত নির্বাচন চান খন্দকার মোশারেফ হোসেন। সরকার যেন স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত একটি নির্বাচন দেন, এমন আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন। এবং সর্বশেষ জানাবো, শহীদ আসাদের প্রতি বিএনপি ছাত্র দলের শ্রদ্ধা। ১৯৬৯ সালে স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একাধিক এমপিদের দেয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে, খবর দ্য গার্ডিয়ানের। যুক্তরাজ্যের কমনওয়েলথ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি গত বছরের নভেম্বরে ওই প্রতিবেদনটি দেয়। এতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সমালোচনা করা হয়েছে, যদিও অভিযোগ ওঠে ওই প্রতিবেদনে উল্লেখিত কোনো তথ্য সঠিক নয়। কর্মকর্তারা বলছেন, লেবার পার্টির একজন এমপি হাউস অব কমন্সে এটি সম্পর্কে অভিযোগ করে পরে ওই প্রতিবেদনটি আর বিতরণ করা হচ্ছে না এবং প্রতিবেদনটি এখন পর্যালোচনার অধীনে রয়েছে। বিতর্কিত ওই প্রতিবেদনটিতে হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একাধিক সমালোচনা করা হয়েছে। এপিপিজি এর কনজারভেটিভ চেয়ার অ্যান্ড্রু রোসিল্যান্ড এর একটি প্রেস রিলিজে লিখেছেন যে বাংলাদেশের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ থাকা উচিত, যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থনের জন্য নয় বরং সবার জন্য সকল সুযোগ উন্মুক্ত থাকবে। অবিলম্বে এই ধারার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় যে আশা করেছে তা হাওয়ায় মিলে যাওয়ার ঝুঁকি পড়বে। এছাড়াও ওই প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার এবং কট্টর ইসলামপন্থী পৃষ্ঠপোষকতা করার অভিযোগ করা হয়, কিন্তু এসব বিষয় ব্রিটিশ এমপিরা প্রত্যাখ্যান করার পর রিপোর্টটি বাতিল করা হয়েছে।
৳2,00,000 টাকা হাতিয়েছে এস আলম। মোহাম্মদ সাইফুল আলম ওরফে মাসুদ বাংলাদেশে এস আলম নামে পরিচিত। ব্যাংক খাতে তার দাপট ছিল পাহাড়তুল্য। ওই দাপটে তিনি দেশের 10টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান একেবারে খালি করে দিয়ে গেছেন। 2,25,000 কোটি টাকা পাচার করেছেন। এই পরিমাণ অর্থ বাংলাদেশের 18 কোটি মানুষের বার্ষিক বাজেটের প্রায় 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই টাকা দিয়ে সারা দেশের মানুষকে 1 বছর বিনা পরিশ্রমে খাওয়ানো যেত। এসব ঋণের মধ্যে এস আলম গ্রুপের নামে 92,000 কোটি টাকা, বেনামে 97,000 কোটি টাকা এবং 36,000 কোটি টাকা রয়েছে ইনডিরেক্ট সুবিধা অনন্য উপায়ে নেয়া ঋণ। লুট করা অর্থ বিদেশে পাচার করে এস আলম নিজেও পালিয়ে গেছে সিঙ্গাপুর। ব্যাংক ঋণের নামে এত বিপুল পরিমাণ অর্থ লুটে নিয়ে এস আলম যেমন আলোচনা এসেছে, তেমনি উল্টো আলোচনা ঝড় তুলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দিয়ে। আমার দেশের অনুসন্ধান থেকে জানা গেছে, নিজের মালিকানাধীন ব্যাংক ছাড়াও প্রস্তাব প্রভাব বিস্তারের মাধ্যমে অন্যান্য সরকারি বেসরকারি ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন এস আলম। কেবল ইসলামী ব্যাংক থেকেই নিয়েছেন 1,05,000 কোটি টাকার বেশি, যে টাকা দিয়ে অন্তত 35টি পদ্মা সেতু বানানো যেত। বিপুল পরিমাণ ঋণ নিয়ে মানা হয়নি ব্যাংকিং নিয়মনীতি। এসব অর্থের বিপরীত বেশিরভাগই বিদেশে পাচার করেছেন। প্রাথমিক প্রমাণ পেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এস আলম গ্রুপের অর্থ পাচারের অনুসন্ধান করতে গিয়ে সব তথ্য উঠে আসে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের হাতে। জাতীয় রাজস্ব বোর্ড NBR থেকে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এস আলমের এ সমস্ত বিষয়াদি সামনে একের পর এক উঠে আসছে। এতে দেখা যাচ্ছে শেখ হাসিনার আমলে ভয়ঙ্কর লুটপাটের চিত্র। জনসাধারণ যাদের আর্থিক খাতে জ্ঞান নেই, তারা এ সম্পর্কে না বুঝলেও যারা ব্যাংকিং ও আর্থিক খাতের সঙ্গে জড়িত তারা বুঝতে পারছেন যে দেশে কি পরিমাণ লুটপাট করা হয়েছে। শ্বেতপত্র বিষয়ক কমিটি দেবপ্রিয় ভট্টাচার্যের মতে বাংলাদেশ থেকে শুধু চুরি নয়, বরং মহা ডাকাতি করা হয়েছে। এই লুটপাটের অর্থ বিদেশে পাচার করেছে এস আলম সামিট সহ বেশ কয়েকটি গ্রুপ। ভারত থেকে অনুপ্রবেশকালে এক সুদানি নারী আটক। ভারতের সীমান্ত এলাকা দিয়ে ফেনীতে অনুপ্রবেশের সময় সুদানের এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, সুদানের আবদেল রহিমের কন্যা ইসলাম আবদেল রহিমের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্য মতে তিনি কিছুদিন যাবৎ ভারতে অবস্থান করেন। সোমবার ভোরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন, $100, ভারতীয় 30 রুপি ও নিজের ব্যবহৃত কাপড় জব্দ করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। ফেনী 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরশুরাম সীমান্ত থেকে সুদানের এক নারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এর সঙ্গে স্থানীয় মানব পাচার চক্র জড়িত থাকতে পারে। সীমান্তে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, একই এলাকা থেকে গত বছরের 7 নভেম্বর ইথিওপিয়ান, 29 ডিসেম্বর নাইজেরিয়ান একাধিক নাগরিককে আটক করে বিজিবি। দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে রিজভি। পার্শ্ববর্তী দেশ ভারত ফ্যাসিবাদের সেফ হোম, আর দিল্লি যেন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে চারা গাছ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান ফাউন্ডেশন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষিবিদ এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে। বক্তারা বক্তব্য প্রদানকালে রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা থাকলেও ন্যূনতম একটি ঐক্য প্রয়োজন। সেই ঐক্য না থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান খুব বেশি কঠিন হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে তাদের নানা ধরনের চক্রান্ত অব্যাহত রেখেছে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্য
ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে এটিকে মোকাবেলা করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির আগের যে আনন্দ সেটি শেখ হাসিনার সময়ে হারিয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেছেন, শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে রূপ নিয়েছিল। বর্তমান সেই পরিস্থিতি নাই। এটা যে কত আনন্দের তা বলার অপেক্ষা রাখে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বনায়ন কর্মসূচি সম্পর্কে রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী ব্যাপক হারে বনায়ন কর্মসূচি পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেন। পরবর্তী সময়ে তার সহধর্মিণী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এই বনায়ন কর্মসূচি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরাদ আলিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ঢাবি, সাদা দলের আহ্বায়ক ডক্টর মোর্শেদ হাসান খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃত্ববৃন্দ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।